শোনাবেন মোহাম্মদ মঈনুদ্দিন। অনেকদিন তুমি তোমার যতটুকু সম্ভব একটুকু করে বলার চেষ্টা করে। শুভ মধ্যাহ্ন। আজকের এই সাংবাদিক সম্মেলনের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর সিদ্দিকুর রহমান এবং এই সাংবাদিক সম্মেলনের সঞ্চালনায় যিনি দায়িত্বে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বাকি ভাই সভাপতি ওয়াশিংটন আওয়ামী লীগ এবং মঞ্চে উপবিষ্ট এই মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ এর সভাপতি আমাদের জাতির বীর শ্রেষ্ঠ সন্তান জনাব এই মুক্তিযোদ্ধা এম এ ফজলুর রহমান এবং মঞ্চে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন স্টেটের মহানগর থেকে এবং ওয়াশিংটন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সমাজের সুধীজন, সবাইকে আমার রক্তিম অভিনন্দন এবং মুজিবীয় শুভেচ্ছা। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের সভাপতি শ্রদ্ধেয় ডক্টর সিদ্দিক ভাইয়ের অনুমতির ভিত্তিতে আমি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের 17 বছরের অর্জন এবং খুনি ইউনূসের মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশকে দখলদারিত্বের মধ্য দিয়ে বাংলাদেশকে যেভাবে দখল করেছেন অদ্যাবধি পর্যন্ত তার মেটিকুলাস ডিজাইনের গণহত্যা এবং ষড়যন্ত্রের আমি একটি গণবিবৃতি তুলে ধরব এবং সেই গণবিবৃতি তুলে ধরার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির মহান নেতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এর সাথে আমি স্মরণ করছি বাঙালি জাতি শ্রদ্ধেয় জাতীয় চাঁদ নেতাকে এবং 52 থেকে অদ্যাবধি পর্যন্ত গণতান্ত্রিক সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন সকল বীর শহীদদের। এই বলে আমি আমার গণবিবৃতি পাঠ করতে যাচ্ছি। আমি ওয়াশিংটনের নেতৃবৃন্দকে সম্মান করে এবং পৃথিবীর রাজধানী খ্যাত ওয়াশিংটনকে সম্মান করে এই গণবিবৃতির নাম দিয়েছি ওয়াশিংটন গণবিবৃতি। আজকের সাংবাদিক সম্মেলনে আমি যদি মাইক্রো না করলে ভালো হয় আমি এটা ব্যাপারে দ্রুত করতে পারবো, কারণ তার সময় যুক্তি করবো না, কারণ এখানে সময় আমাদের খুব স্বল্প। ওয়াশিংটন গণবিবৃতি। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এমন একদিন সন্ধিক্ষণে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি যখন আমার প্রিয় মাতৃভূমি জানোয়ার জন্তুদের দানবীয় থাবায় বিপন্ন, কিন্তু আমরা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী ও গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি অবিচল এবং আইনের প্রতি দৃঢ়ভাবে শ্রদ্ধাবোধ রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হিংস্র ও রক্তাক্ত গহ্বর থেকে প্রিয় মাতৃভূমি পবিত্র বাংলাদেশকে এবং বাংলাদেশের গুম, খুন, দর্শন, লুণ্ঠন ও নিগ্রহ নির্যাতনের শিকার অসহায় জনসাধারণকে রক্ষার দায়িত্ববোধের তাগিদে অবৈধ, অসাংবিধানিক, দখলদারি ফ্যাসিস্ট, জঙ্গি পিতা, অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুনি ডক্টর মোহাম্মদ ইউনূস ও সকল উপদেষ্টা সহ তার রাজনৈতিক সহযোগী শক্তি, জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী সংগঠন জামাত শিবির, হিজবুত তাহরির, হেফাজত ইসলামের জাতীয় নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত জঙ্গি দানবদের বিরুদ্ধে আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করি। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি শরণাপন্ন হই
আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই যিনি আমার পাশে বসে আছেন, উনি লন্ডন হাইকোর্টের আইনজীবী এবং তার সাথে আমি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমি তার শরণাপন্ন করি। আমি আমার এই বড় ভাইকে বললাম, ব্যারিস্টার সৈয়দ আবিদিন, আজকের জাতির এই ক্রান্তি লগ্নে, জাতির এই দুঃসময় আমাদের কিছু করা নৈতিক দায়িত্ব এবং আমরা কিছু করতে চাই। আপনার সেই জায়গায় অবস্থান কি? উনি আমাকে বললেন, আপনি যাহা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমি একমত। বঙ্গবন্ধুর কন্যা এই অপমান, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমি এটা মেনে নিতে পারি না। আমি আমার ল ফার্ম বন্ধ করে আমি এই মামলায় অবতীর্ণ হব। আপনি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমি লিগের দিকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা দুই ভাই এই মামলা করব, যার পরিপ্রেক্ষিতে আমরা এই মামলার কাজ দীর্ঘ 7 মাস আমাদের নিরলস প্রচেষ্টা এবং আমাদের যৌথ উদ্যোগে এই মামলা আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে দাখিল করি। এরপর গত 2 সপ্তাহ আগে, আমি একটু লিখিত বক্তব্য পড়ে নিই, আমি একটু লিখিত বক্তব্য থেকে বের হয়ে গিয়েছিলাম আমার আইনজীবীর বিষয়টা তুলে আনার জন্য। গত 2 সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দাখিল করি এবং মামলার ডকেট গ্রহণ করি। তাই গৃহীত মামলার বিবরণ প্রসঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিকগণ এবং গণমাধ্যমের ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার কাছে দুনিয়ার সকল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে প্রিয় মাতৃভূমির এক ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ওয়াশিংটন গণবিবৃতি তুলে ধরছি। কেমন আছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ? 8152 মাইলের দূরত্বে আটলান্টিক মহাসাগরের এপার থেকে আপনাদের দুঃখের সাথী হয়ে আপনাদেরকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেমন আছেন? এই কষ্ট করে আপনাদের কষ্ট বৃদ্ধি করতে চাই না। আমরা সকলেই জানি দেশ আজ মধ্যযুগীয় চরম অরাজক পরিস্থিতি বিরাজমান। প্রতিকার প্রতিরোধ তো দূরের কথা, দেখার কথা বলার কেউ নেই। আপনারা অবগত রয়েছেন যে ছাত্রদের তথাকথিত চাকুরি কোটা বিরোধী আন্দোলন, যা পরে সরকারের উচ্ছেদ আন্দোলনের রূপ নেয়, ওটা একটি মীমাংসিত বিষয় ছিল, যা পরে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আবারও সামনে আনা হয়। তরুণ ছাত্রদের বিভ্রান্ত করে তাদেরকে সামনে রেখে পিছনে দেশ ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের অপউদ্দেশ্য ও স্বার্থ হাসিল করে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক গণমাধ্যমে এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলাদেশের এই ঘটনা প্রবাহ নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে উল্লেখ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি সাম্প্রতিক বক্তব্যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি উঠে আসে। গত 5 আগস্ট 2024 জঙ্গি পিতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিখুঁত নকশা ও পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, দেশি বিদেশি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সশস্ত্র জঙ্গি সংগঠন জামাত শিবির, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম সহ ধর্মান্ধ ও সশস্ত্র জঙ্গিরা জোর করে বাংলাদেশের নির্বাচিত সরকারকে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত আওয়ামী লীগের মহাজোট সরকারকে মধ্যযুগীয় কারাগারে উচ্ছেদ করে এবং সেনাবাহিনীর একটি অংশ দেশের একটি নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করে এখানেই শেষ নয়। এই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র ক্ষমতা দখল করার সহিংস ইচ্ছা নিয়ে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা নিন্দা, মন গড়া গুজব ছড়িয়ে দিয়ে দেশে অস্থিরতা, নৈরাজ্য তৈরি করে, পরে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ও জনজীবনের বিশৃঙ্খলা তৈরি করে একটি ভয়াবহ নৈরাজ্য পরিস্থিতি তৈরি করে, কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে হত্যা করে, মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশন, সেতু ভবন, ডাটা সেন্টার এবং হাসপাতাল ছাড়াও পাবলিক বিল্ডিংস, জাতীয় সংসদ, স্কুল, কলেজ, শিল্প, কলকারখানা, বাড়ি ঘর, ব্যবসায়িক সংস্থাগুলোকে ভাঙচুর, লুটপাট ও বড় অগ্নিসংযোগ করা হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলে জেলগুলো ভেঙে দেওয়া হয়েছিল। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সহিংস জঙ্গিদের অপহরণ করা হয়েছিল। 400টিরও বেশি পুলিশ স্টেশন ও শত শত পুলিশ ফাঁড়ি ধ্বংস করা হয়েছিল এবং হাজার হাজার
আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছিল, পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্য নির্মম ও নির্দয়ভাবে হত্যা করেছিল। সমস্ত সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলোতে আক্রমণ ও ভাঙচুর ও অন্যান্য ধর্মের হাজার হাজার মানুষকে রাক্ষসী হত্যা, অসংখ্য নারী ধর্ষণ, একটি ঐতিহাসিক নিষ্ঠুর রক্তাক্ত বিপন্ন নিকষ কালো ভয় তৈরি করেছিল। তবুও ফেসিবাদী দখলদার ইউনূস নিরজ্জভাবে সমস্ত চিহ্নিত জঙ্গি, সন্ত্রাসী, জামাত শিবির সহ তাদের বিটিম বারাটে খুনি সমন্বয়, হিজবুত তাহরির, হেফাজত ইসলামের সশস্ত্র জঙ্গিদের এবং অপরাধীদের দায় মুক্তি প্রদান করে দিলেন। স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই বিশ্বাসঘাতক বর্বর গণহত্যাকারী পাকিস্তানি বাহিনীর দোসর সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসী জামাত শিবির, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম সহ সকল মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী একযোগে দেশের নিরীহ জনগণ, অসাম্প্রদায়িক জনগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের ও সাধারণ জনগণের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ সমস্ত বাংলাদেশ জুড়ে নারকীয় তাণ্ডব চালিয়ে পোড়ামাটি নীতি গ্রহণ করে এখানে এই বর্বর গোষ্ঠীর বর্বর হিংস্র খাবার এবং ধ্বংসযজ্ঞ থেমে থাকেনি। বঙ্গবন্ধু কন্যা, দেশ রত্ন ও জননেত্রী শেখ হাসিনার বাসভবন, সুধা সদন এবং শেখ রেহানার বাসভবনে হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এমনকি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সকল চিহ্নকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। অথচ আমি দুঃখিত, আমি আমার আবেগ কন্ট্রোল করতে পারছিলাম না। আমি আবার ফিরে আসছি। অথচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ৩২ নম্বর বাড়িতে বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার স্মৃতিতে পূর্ণ ৩২ নম্বর বাড়ি পুরানো বাঙালি জাতির জন্মের ইতিহাস এবং অস্তিত্বের জন্য একটি চরম আঘাত। এমনকি তারা সারা দেশে জাতির পিতার নিষ্পৃহ ভাস্কর্যগুলোকে ভেঙে চুরমার করে দেয়। এরকম ধ্বংসযজ্ঞের প্রতিরোধ না করে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সামরিক বাহিনীর সদস্যদের নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিস্ময়কর বিষয় হচ্ছে, যখন এসব ধ্বংসাত্মক ধ্বংসযজ্ঞ ঘটছিল তখন সেনাবাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছিল। আপনারা অবগত আছেন যে সারা দেশের মানুষজন আজ বিএনপি চাঁদাবাজি ও জামাতের হাদিয়াবাজিতে অতিষ্ঠ। এনজিও মহাজনদের তথাকথিত সরকারের মামলা ও তাদের সমন্বয়ের নামে জঙ্গি বাহিনীর মব কিলিং এর মাধ্যমে দেশে তো ত্রাসের রাজত্ব কায়েম রয়েছে। দেশের ব্যবসায়ীদের কোনো বিনিয়োগ নেই, বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে গেছে, নতুন কোনো কারখানা স্থাপিত হয় নাই, চলমান শিল্প কলকারখানা বন্ধ হতে চলছে। এমনকি দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, কারণ বর্তমান মব কিলিং এর নামে দেশে সন্ত্রাস ও ভয়ের রাজত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে। এই অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে প্রকৃতপক্ষে তথাকথিত অবৈধ ইন্টার্ন গভর্নমেন্ট নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার পায়তারা করতেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছিল এবং বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় বেড়ে চলছিল, দেশে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল, ঠিক তখন এই তথাকথিত মৌলবাদী, চরমপন্থী, সন্ত্রাসবাদী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দখলের তাণ্ডবে সারা বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় ছিল এবং তারা এখনো সক্রিয়। সারা দেশে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদীরা গোপনে জঙ্গির প্রশিক্ষণ দিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যার যত অর্জন ও সাফল্যকে তারা হ্যাঁ ও বিতর্কিত করতে চাইছে, কিন্তু জনগণ বঙ্গবন্ধু কন্যার অবদান এদেশের মানুষ কখনোই বলতে পারে না। ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ ঘাটতি পূরণের সবগুলি ছিল মানুষ ঐতিহাসিক মাইলফলক। এছাড়া উত্তরবঙ্গের দুর্ভিক্ষের প্রতিশব্দ মঙ্গা শব্দটি এখন বিলুপ্ত হয়ে গেছে। মিয়ানমার থেকে বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়টাকে উপযুক্ত জবাব দিয়ে দেশকে এবং দক্ষিণ এশিয়াকে রক্ষা করেছিলেন। আজ আমি দুনিয়ার গণতান্ত্রিক বিশ্বের জনগণ ও বিশ্ব নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কি অপরাধ করেছিলেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তার অপরাধ কি এই? তিনি দরিদ্র পীড়িত মঙ্গা কবলিত 2001-2004 জামাত বিএনপির জঙ্গি সরকারের দুর্নীতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, সন্ত্রাস, নৈরাজ্য, ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশকে
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে বাস্তবিক কল্যাণমূলক ও জনবান্ধব গতিশীল অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক সম্পূর্ণ রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের উন্নয়নের মহাসড়ক অবতীর্ণ করেছেন। এই সময়কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অদম্য স্পৃহা এবং নিরলস কর্ম প্রচেষ্টা যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে আধুনিক ও কল্যাণমূলক উন্নয়নমূলক রাষ্ট্র হিসেবে তৈরি করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য 24,000 মেগা বিদ্যুৎ উৎপাদন করেছেন, পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো লাইন, এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, হাতিঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী চ্যানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেস, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাদারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ ও তাপকেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কমি মাদ্রাসা স্বীকৃতি, উন্নয়নশীল দেশ উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ে আতায়নের উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলো 4 ও 6, 8 লাইনের উন্নতিকরণ, এশিয়ার হাইওয়ে রুট প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙ্গন রুট প্রকল্প, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বয়স্ক ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, ছেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বৈশাখী ভাতা, জিজিডি কার্ড, বিজিএফ কার্ড ও এমএস কর্মসূচি, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথা পিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা, মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, দেশব্যাপী বহুতল আদালত ভবন নির্মাণ, মেরিট ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর, ডিজিটাল পাসপোর্ট, মোবাইল ব্যাংকিং চালুকরণ, 1458টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, 26,193টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাস চালুকরণ, হিজড়াদের তৃতীয় লিঙ্গ ও কর্মসংস্থান সৃষ্টি, যার মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই আলোকিত নিরাপদ বাংলাদেশের বিপরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের জনক ডক্টর ইউনূস বাংলাদেশকে বানিয়েছেন অন্ধকারময়, অনিরাপদময় এবং ভয়ের জনপদ। ইউনূসের ছড়িয়ে দেওয়া বর্বরতার কবলে আজ বাংলাদেশ লাখ লাখ মানুষ একটি অসম্ভব বাস্তবতার মুখোমুখি। তাদের জন্য হয় মৃত্যু, নির্বাসন অথবা মৌলবাদী চরমপন্থা। গত 8 মাসে গনি ইউনূসের মেটিকুলাস ডিজাইনে তার একমাত্র অর্জন একটি জঙ্গিবাদী সন্ত্রাসবাদী আন্দোলন উত্থান, একটি মেটিকুলাস ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বাস্তবায়নের জন্য তিনি 3 জন কামরা নিয়োগ দিয়েছেন। তার একজন ইতর ফারাদ মাজার, আর অন্যজন তথ্য সন্ত্রাসী ডক্টর সলিমুল্লাহ খান এবং চরিত্রহীন আসিফ নজরুল। এই 3 জন মিলে আবার আরেকজন নিয়োগ দিয়েছেন পিকে কেরানি, জাহিদুর রহমানের মতো জিহাদি। যে জিহাদিরা বাংলাদেশে শেখ হাসিনার বাক স্বাধীনতা নীতির সুযোগে উগ্রপন্থার প্রচার ঘটিয়েছে, তাদের প্রচারণায় হিন্দু এবং ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে। শুধু এই কারণে নয়, হিন্দুরা তার শাসনের অধীনে নিরাপদ ছিল। তাদের প্রচারণা ভারত বিরোধী আবেগকে একটি মানসিক ব্যাধিতে রূপান্তরিত করেছে, যা বাংলাদেশের মুসলমানদের মধ্যে উগ্রপন্থার জন্য সংবেদনশীল। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ক্ষমতা দখলকারী অবৈধ অসাংবিধানিক রক্ত পিপাসু ফ্যাসিস্ট ইউনূস তার দোষরদের সীমাহীন ধ্বংসযজ্ঞ তাণ্ডবে বাংলাদেশ আজ ধ্বংসযজ্ঞের শিকার। উগ্র জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও তার দোষরদের হাতে গণতন্ত্র, মানবাধিকার লুণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত, বাংলাদেশের পরিচয় ধ্বংস। ডক্টর ইউনূসের সরাসরি তত্ত্বাবধানে উগ্রপন্থীরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক পরিচয়কে উৎখাত করে দিয়েছে, ইতিহাস ঐতিহ্যকে মুছে দিয়েছে। তারা শুধু জাদুকর, তারা শুধু আমাদের ধানমন্দির 32 নয়, মুরাল ভাস্কর্য এবং সাংস্কৃতিক চিহ্ন ধ্বংস করেনি, তারা শত শত মাজার এবং হিন্দু মন্দির ধ্বংস করেছে। ইউনূসের শাসন আমলে বাংলাদেশের সবচেয়ে বেশি নারীদের নির্যাতনকারী দেশগুলো একটিতে পরিণত হয়েছে। সংখ্যালঘু এবং অসাম্প্রদায়িকতা ক্রমাগত আতঙ্কের মধ্যে রয়েছে। যখন হিজবুত তাহরির, আইএসআইএস, আল কায়দা তাদের লাল ও কালো পতাকা উড়িয়ে খোলাখুলি ভাবে ইসলামী ধর্ম অনুশাসন দাবি করেছে, জুলাই আগস্টে সন্ত্রাসীদের মধ্য থেকে এসেছে। কিন্তু ইউনূস শুধু তাদের রক্ষা করেনি, তিনি তাদের ক্ষমতা দিয়েছেন। তার সরকারের উগ্রপন্থীদের মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। যাদেরকে তিনি অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করার অনুমতি দিয়ে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন।
আপনারা জেনে বিস্মিত হবেন যে বিগত 9 মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে ইন্টারিম সরকার দেশে অরাজকতা অস্থিরতা সৃষ্টি করে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলো ছিল পরিকল্পিত, মূলত খুন, অসন্তোষ, অস্থিরতা সৃষ্টির মাধ্যমে সরকার উৎখাতের লক্ষ্যে এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনাগুলো ঘটনা হয়েছিল। তারই ফিরিস্ত তুলে ধরেছি। 5 আগস্টের পর অন্তত 3,000-এর অধিক পুলিশকে পুড়িয়ে হত্যা করা হয়। সকল থানা থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসী জঙ্গিরা। 6 আগস্টে একসাথে 64 জেলা কারাগারে বন্দী সকল আসামিদেরকে মুক্তি দেওয়া হয়। ডক্টর ইউনূস নিজের নামে সকল মামলা থেকে মুক্ত হয়ে যান। তার 666 কোটি টাকার কর মওকুফ হয়ে যায়। আর অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, ধর্মীয় সংখ্যালঘু, অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হয়। আবার এইসব হত্যাকাণ্ডকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হিসাবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের 2029 সাল অবধি আয়কর রিটার্ন দাখিল করতে হবে না, এই মর্মে আইন পাস করে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানুয়ারি মাসে লাইসেন্সে পাওয়া এই প্রতিষ্ঠানটি চলতি মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি ভাইরা সদস্যপদ পেয়েছে। ভাইরা ওয়েবসাইট থেকে তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির রিক্রুটিং লাইসেন্স RL নম্বর 2806। ডিজিটাল ওয়ালেট সেবা সমাধান সার্ভিসের লিমিটেড নিয়ে আসছে গ্রামীণ টেলিকম। ইতিমধ্যে বাংলাদেশের ব্যাংক থেকে সমাধান সার্ভিসের লিমিটেড নামে পেমেন্ট সার্ভিস PSP হিসাবে প্রাথমিক অনুমোদন পেয়েছে। 5 আগস্ট পরবর্তী সময় যারা বাংলাদেশের পুলিশ হত্যা সহ যেভাবে গণহত্যা চালানো হয়, যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী বাড়িঘর হামলা, লুটপাট চালানো হয়েছে, সেটি 1971 সালে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হত্যা নির্যাতন হচ্ছে কোনো অংশে ভাবনা সুনির্দিষ্টভাবে টার্গেট করে পুলিশ বাহিনীর সদস্য সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর পরিচালিত এই নির্মম হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ। বিএনপি জামাতের সন্ত্রাসী দেশের 450টি থানায় হামলা চালিয়ে শত শত পুলিশকে নির্মমভাবে হত্যা করলো। গর্ভবতী নারী পুলিশ সদস্য পর্যন্ত হত্যার শিকার হলো। যশোরের সংসদ সদস্য শাহিদ চাকলাদারের মালিকাধীন একটি হোটেলে বিএনপি জামাতের সন্ত্রাসী হামলা চালিয়ে 200-এর বেশি মানুষ হত্যা করে। আমি সময় স্বল্পতার কারণে পুরো গণবিবৃতি শেষ করতে পারলাম না। এবং হ্যাঁ, আমি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে এখন যাব। সেই মূল পর্বে নেতৃত্ব দিবেন এই মামলার যিনি প্রধান আইনজীবী, উনি লিগ্যাল রাইটসের বিষয়গুলো প্রশ্নোত্তর পর্বে নেতৃত্ব দিবেন। এবং আমাদের উপস্থিত সাংবাদিক যারা আছেন, আপনারা এই মামলা সংক্রান্ত বিষয় আমাদের শ্রদ্ধেয় আইনজীবী পেশাজের আবেদন কি আপনারা প্রশ্ন করবেন, মামলার মেরিট সম্পর্কে, মামলার বিবরণ সম্পর্কে আপনারা আমাদের স্বাধীনভাবে প্রশ্ন করার আমরা আপনি বসে বলেন। আমার মাইকটা একটু সামনে রাখেন। দরকার নেই কোনো মামলাটি তো বলবেন। যেটা হয়ে গেছে সময় লেগেছে অলরেডি। এটা আমি আগে করি নাই, আগে করলে হয়তো একটু কালেক্ট করতে পারতাম। এই সমস্ত প্রেস কনফারেন্সে এত লম্বা বক্তৃতা হয় না। প্রেস কনফারেন্স হলো what is the main theme of the press conference? Why we are here? We are here at a very critical time of Bangladesh. Critical time of our honorable Prime Minister Sheikh Hasina. We are here sitting today. We are not here to express our what we did, what we don't do. So now I will request our barrister who filed the case. We want to know who filed the case. আজাদ ভাই, আপনি আরেকটু which are plaintiff and who are the witnesses. I want to know, we want to know about that, and that has to be crystal clear. Okay. And we our honorable Prime Minister is under attack by illegal, unconstitutional government of Bangladesh, headed by Dr. Yunus. So, and his government filed hundreds of cases against our honorable Prime Minister Sheikh Hasina. We are here to condemn that also, and the capital city of United States. So I am now requesting our honorable Barrister who came from all the way from London. I'd like to congratulate him, and we are grateful to you that you spend a lot of time to file this case
against Dr. Murderer, Dr. Yunus and his cabinet. And we want to know not in a big picture, just give us a simple message that we can understand and the reporters can understand and we can convey to our general people. Thank you very much. বসে বলো ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি, বসে বলো, সাউন্ডটা ভালো আসবে তাহলে। হ্যাঁ বসে বলো। হ্যাঁ ঠিক আছে, মাইকটা রেখে নেন, ঘুরাই দেন, মাইকটা ঘুরাই দেন। হ্যাঁ এবার বলেন, এবার বলেন। হ্যাঁ ওকে, আসবে, বসে বলো। হ্যাঁ দুইটা তিনটা জাহাজ দেন, অসুবিধা নেই। Good afternoon, ladies and gentlemen, and respected members of press and journalists. I'd like to start to represent this matter in English very briefly. The very reason is we are trying to convey and to address the Western world, journalists, member of parliaments, congressmen, senators, and human rights activists who don't understand Bangla. I therefore will be very brief in English, and then I shall move on to Bangla, if I may, please. Thank you. We know from the August, in fact, started from July, there are many atrocities that took place in Bangladesh from 2024 July, August onwards. These atrocities includes killing of thousands of people, hundreds of properties have been destroyed, damaged, hundreds of people have been tortured, injured. What is more interesting is that only a particular targeted groups of people are subject to those atrocities. They are the victims. They are none other than those who support Awami League members, and Awami League's administration, namely the police. And it is well known the minority communities in Bangladesh, particularly Hindu, support Awami League government, Awami League party. Therefore, it became a pattern from the world media outlets. If we investigate those carefully, we'll see these are the groups of the people, civilian groups, who have been targeted for their affiliation with a particular political party or affiliation with particular philosophy. And then onwards, it has been reported in world media, and many people contacted us that they have been subject to various atrocities, killings, etc., torture. And we have started to think, what can be done about this? It is unprecedented. Since 1971, the level of atrocities and the violation of human rights took place in Bangladesh. No one can imagine, and especially the Western world is totally unaware about that. Simply because there is no press freedom in Bangladesh. No one can publish the facts, news, and the world is in dark. So we have some duty here, as a lawyer, as a human rights activist, to present this to the Western world, so that the world knows about it. So to start with, we have started getting evidence, information from the victims, and it is sad the victims are afraid of coming forward because of further torture, not just for themselves, for their families, parents, sisters, brothers. So it is almost impossible to gather evidence from Bangladesh. And in this situation, our brother Mainuddin came forward. He did contact with me. Actually, he has some family friends who, thankfully, are willing to provide evidence and information. Because you know, without evidence, I cannot take this matter to the International Criminal Court. It does not, if there is no substance, even if the fact, it is a fact that there are atrocities, there are crimes, but we are helpless. So I have guided him following International Criminal Court's procedure. What I need from him, I drafted a standard form so that he can distribute it to
anybody and everybody to gather information. And I have provided this not only to him, Bangladesh, various important members of Bangladesh police, and many army leaders as well, and many community members who represent minorities. So to help them in relation to gathering and providing information and data and evidence to me. Based on those evidence, I've got many, but unfortunately, they are not able to provide everything that I need. Out of many cases, primarily, we have assisted filing 3 complaints following due procedure to International Criminal Court. And the procedure involves all the gathering of the facts, presenting of the facts, and all the sufferings the victims sustained. Following all the procedure and based on the evidence, we have filed the complaints to International Criminal Court, and we have received the confirmation of the filing, and we have been provided with the relevant evidence of this filing. And our filing and application was primarily based on crimes against humanity and genocide committed in Bangladesh from July, August onwards, under Article 6 and Article 7. And this application was made under Article 15. This is the standard procedure for International Criminal Court. And thereafter, they do review on that, and Chief Prosecutor of the International Criminal Court will look into this matter, and they will later on respond to that following their official procedures. So we are expecting the next stage at this moment. So our application is mainly based on crime against humanity and genocide. And we understand genocide and crimes against humanity is about targeting a civilian community. And that's exactly what happened in Bangladesh. We have depended for evidence not only the particular victims, but also the evidence published and broadcasted all over the world in recognized world media outlets. And based on that, which are undeniable, we have presented our case, you can say, to ICC. If you have any question on that, you may proceed. And I'm happy to answer in Bangla as well, but the beginning I had to express and provide a statement in English to reach out the English audience. Because our whole target is to allow the English audience to know about what is going on in Bangladesh, because there is no press freedom in Bangladesh. Thank you. You can ask questions. Is anybody interested to question? Yeah, I have a question. আপনার যে উনি হাত তুলছে আগে আপা আপনার নামটা বলেন ম্যাডাম আপনার হাত তুলেছেন না আপনি দ্বারা বলেন নামটা বলেন My name is Dr. Abdul Islam. I'm a community member in Washington DC metro area, and of course I'm from Bangladesh, and I'm very much touched with what has been going on in Bangladesh in the last several months. So my question, it's a very good thing you did. You went to the ICT and filed a lawsuit. Now I have 2 questions basically. First of all, you say that you are expected to get some feedback from ICT. What is the timeline? Okay, thank you. It is not ICT, it is ICC. ICC, International Crime ICC. Criminal Court. Thank you. Now, আপনাকে বসুন this is So that's my first question. What is the time frame you are expected to get a response from her? And the second question I have is, what do you think would be the outcome from this case filing? Will Dr. Yunus and his illegal government will face any kind of consequences? Will they face anything? Because we do not see any beacon of hope that this government will step down or even give us a fair and inclusive election. Thank you. Thank you very much for your question. This is a complaint to ICC. The way they work is, once they receive the complaint, they review it. And if they find that there are enough evidence for a prima facie case, then they move on. Then they require further evidence, and they themselves actually engage in investigations. They engage lawyers as well for representation in the ICC. That's how it works. So it takes time.
It's not immediate, not in 1 week, 2 weeks, or 2 weeks, or 3 weeks. It may take 6 months or so on. And the accused, that I forgot to mention, is primarily the administration of the Dr. Yunus, Dr. Mohammad Yunus, Dr. Asif Nazrul, Mahfuz Alam, Naib Islam, Asif Muhammad Sajib, Dr. Shafiqur Rahman, Sarji Salam, Hasnan Abdullah, Abdul Hanan Masood, Tabassum, Hasibul Islam, Imtiaz Salim, and other unidentified individuals. So there will be investigations, we believe, and there are many complaints going on. This is not the only complaints. There are people who already complained, and we are actually filing more complaints in the near future because we're working on the evidences. And it is now recognized that there are atrocities that took place in Bangladesh, and we believe Chief Prosecutor of the ICC is going to take this matter very seriously. We will chase them, and we will not allow anyone to ignore the atrocities and the human rights violations that took place in Bangladesh, ignored as a human rights activist. We can promise that. ওখান থেকে জিয়া ভাই নাকি কে বলতেছে ওই যে মোবাশ্বের I'm not Dia Bhai, sorry. My name is Shahid Mubashir. I work for my name is Shahid Mubashir. I work for Delhi Shamokan as well as I work for Dhaka Diplomat. So I could understand that you submitted allegation or complaint, not a suit, right? It's a suit. It's not a suit. It's not a case. So my question is that what are the main complaints of you that you have mentioned in the complaint sheet that you have already submitted to the ICC? Thank you very much. ICC, actually you cannot initiate a proceedings, or a victim cannot initiate a proceedings. A proceedings is initiated by the Chief Prosecutor of ICC. Victim only can file complaints to ICC with evidence. That's how it starts. What is your other question? No, I have submitted a lot of complaints, right? So far I could understand. Our complaints- My question the baseline or main complaints of yours that you have already mentioned in your allegation. I have a question to you. What is the difference that is complaint and Case when it is submitted? No, that is not different. That one is over here. Let me Please explain. Our complaints সাংবাদিকদের include, খোলাসার প্রশ্ন করব। our complaints include torture, burning houses, properties, killing people, genocide, crimes against humanity, all kinds of human rights, criminal activities, violation of human rights, etc. And it took place all over the Bangladesh. And the other thing is, you want to know about the difference between case and No, I didn't. complaint? Yes. Now, usually, case means proceedings, legal proceedings, criminal proceedings or civil proceedings, it might be. Complaints means, as a victim, you are reporting what you've gone through. Now, the authority needs to look at this before initiating a proceedings. So, in the initial stage. That's how our ICC operates. I have some questions. Yeah. Thank you so much. I'm from Press Express and A Voice. Voice is Washington DC based news, and also Bishir Bashi from Dhaka. So as we understand, Soyed Abedin Esquire. By the way, I just wanted to tell you that I did my master's in law also from Charles University in Prague. So what is actually the jurisdiction? That we know this is a club. This is International Criminal Court, and 60, not nations, the state, countries are member. So what is your legal right to submit this allegation to the court? And that is very important to understand for everyone. Not only international community, especially the Bangladeshi people are looking some kind of good hope for outcome what you are trying to do. And if you have any docket number, if you have any submission, if you can show us here on record, that will be also the people all over the world, they will understand what's going on. Thank you so much, Attorney Esquire, Syed Abedin.
Thank you very much for asking a very relevant question. The context of jurisdiction is extremely important in ICC. When we are submitting or anyone files a complaint to ICC, there is a serious issue called jurisdiction. Let me explain this in response to this question. The crime has to be committed. If you are to go to ICC, the crime has to be committed as signatory state to the Rome Statute. That is the first thing. Bangladesh is a signatory state of the Rome Statute. The second thing is, it must be, perpetrators must be Bangladeshi nationals. That is the second requirement. If they are not nationals of a signatory state, the perpetrators and also the victims, they cannot actually go to ICC. That is another strict requirement if you have to go to ICC. ICC jurisdiction is limited by this criteria. And I'm going to the third criteria. The third criteria is actually Article 20, which clearly states that this court will have the jurisdiction once a victim has already gone through the national courts or available courts within the country. And I'd like to mention here that on behalf of the victims, we have addressed for the justice and criminal proceedings to the National Court of Bangladesh. We have provided notices to the pre-action protocol to Chief Justice as well as the current head of the administration. Do you have any record for that you We tried? have, in our files, when we filed our application to the ICC, we have added those evidence. This is must, because it's like common sense. When you take a case to Supreme Court, you must go to the lower court first, then High Court, then Supreme Court. This is how exactly it is designed from a common sense point of view. So we have gone through this requirement of jurisdiction, and once it is completed, only then we have been to ICC. We have started this from, I believe, sometime in October. Everything is in our record. I have a follow-up question, if I can. Thank you, sir. Thank you, Esquire. We know a case against Burma was filed by South Africa because as you explained that how this jurisdiction that the International Criminal Court has, that everybody can file a complaint, something happening in the world. We can go to lower court, higher court, then we can go even we can go to Strasbourg, the International Human Rights Court. But in future, what is your expectation? Straight question. What do you think that when they will reply you, if it is positive, which country of 60 countries will file the real case for you? Thank you. It is also a very important question. Now, I gave you example against Burma. The South Africa was the country. Oh yeah. Thank you. Gambia or South Africa. Yeah. Thank you. Yeah. But final. before I move into naming a particular country, I'd like to say that according to ICC's statutes and articles, following the criteria of jurisdiction, individuals can file the complaint. And when there are enough complaints or evidence and prima facie case, the chief prosecutor of ICC has the discretion to initiate this investigation. We are actually hoping for that. However, even if it does not, we have to look for a state, or maybe we have to approach United Nations to refer this matter to ICC. But we have not moved on to that stage yet. We are primarily filing the complaints of victims to ICC at this stage. Thank you so much. Can I ask one question?